ইলেকশন হবে সেখানেও দুর্নীতি করবে। আমাকে অলরেডি আপনাকে চাইলে আমি সেই ভিডিও সেই কল রেকর্ড শুনিয়ে দিতে পারি। আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি, শিক্ষকদের বাড়ি, যারা চাকরি বাতিল হয়েছে। মেদিনীপুরের এক শিক্ষক তিনি নিজে ফোন করে তার এক সহশিক্ষকের বাড়িতে আজকেই বাইক নিয়ে গেছে, ফোন করে বলল, আমার রেকর্ডও রাখা আছে। কারা গেছে, কেন গেছে? 2 নম্বরই করবে, আবার নতুন নিয়োগে 2 নম্বরই করবে, সেই জন্য গেছে। ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2 নম্বরই করার ধান্দা করছে। যদি 2 নম্বরই করার ধান্দা আবার করে, আবার একই পরিণতি হবে। ছাড়বেন না একটা অংশ। আইনের নিয়োগের আইন ব্যতি রেখে যদি কিছু হয় আবার বাতিল হবে। আবার আজকে বলে রাখলাম, আবার বাতিল হবে। যদি এই বাইক নিয়ে যাদের পাঠাচ্ছেন এই শিক্ষকদের বাড়িতে আবার বাজার থেকে টাকা তোলার জন্য, আজকেও পাঠিয়েছে। লজ্জা করে না? এত কিছু হওয়ার পরে আবার 7 তারিখে ও বোঝাবে, আবার ওই নেতাদের মধ্যে, যেমন এই ইনসানদের বানিয়েছিল, যারা আন্দোলন করছিল তাদের মধ্যে থেকে কতগুলো নেতা চুজ করে তোদেরও র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়ে দেব। যে মনে রাখবেন, যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে এই পরীক্ষা দেবেন বা যারা পার্টিসিপেট করবেন, যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন, আবারও একই পরিণতি হবে, আবার টাকা ফেরত লাগবে। ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না। যারা টাকা দিয়েছেন তারা টাকা আদায় করুন, আর কাউকে টাকা দেবেন না। টাকা দিয়ে চাকরি পেতে গেলে আপনাদের প্রত্যেকের চাকরি যাবে। আজকে বলে রাখলাম যে আগামী দিনেও যদি মমতা ব্যানার্জিও আইন বানাবে না, সকলে গর্জে উঠুন, সমস্ত বেকার যুবক, যে 20 বছর তোমাকে আইন বানাতেই হবে, নাহলে বেরোতে দেবো না। 20 বছর মিনিমাম তোমাদের ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে, ইন্টারভিউ ভিডিওগ্রাফ করতে হবে। আর তা যদি না করেন আবার একই পরিণতি হবে। এ দায় আপনাদের, নাগরিক দায়িত্ব পালন করুন। ফলে যদি নাগরিক দায়িত্ব না পালন করেন, ফল আপনাকে ভোগ করতে হবে। আর এই যারা বাইক নিয়ে বাড়ি যাচ্ছেন, আবার টাকা তোলার ধান্দা করছেন, তাদের প্রত্যেককে বলছি যে টাকা তোলার ধান্দা বাদ দিন। টাকা তুললে এবং যদি মনে করেন আবার 2 নম্বরই করবো, একই পরিণতি, আবার 2 নম্বরই করার ধান্দা করছে। ও ডকুমেন্ট রাখবে না, ও আবার 2 নম্বরই করবে, এবং 2 নম্বরই করার জন্য অলরেডি বাজারে মার্কেটে নামিয়ে দিয়েছে, আজকেই নামিয়ে দিয়েছে। কল রেকর্ড রয়েছে, আমি সেই ভিডিওগ্রাফও করেছি সেই কলের। আজকেই বাজার থেকে নামিয়ে দিয়েছে, বাজারে নামিয়ে দিয়েছে। শিক্ষকদের বাড়ি যাচ্ছে, বলছে, আবার এক জিনিস করছে। এরা কিন্তু সাধু সাবধান, আবারও বলছি সাধু সাবধান, কেউ একটি পয়সা দেবেন না। যারা যতজন টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকাও লাগবে, তাদের টাকাও যাবে, মাইনেও ফেরত লাগবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছে, মাইনে তাদের ফেরত দিতেই হবে। ফলে যারা টাকা দিয়ে ভাবছেন যে মমতার দলে ভিড়ে যাব, দিয়ে ওই টাকা দিয়ে আবার চাকরি পাবো ওই নতুন সিলেকশন প্রসেসে, ভাববেন না যে আমাদের কাছে খবর আসবে না। আবারও একই জিনিস হবে, একই জিনিস হলে একই পরিণতি হবে। মমতা ব্যানার্জিকেও বলছি, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি মনে করো আবার বাজার থেকে টাকা তুলে চাকরি দেব এবং সেখান থেকে আবার সামনের ইলেকশনের জন্য টাকা তুলবো, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি না সাবধান হও, এর ফল তোমাকে ভোগ করতে হবে। সত্যি কি অবস্থা! ওই কথাই বলে না, স্বভাব যায় না মোলে আর কয়লার ময়লা যায় না ধুলে। এই রাজ্যে তোলাহুল বাহিনী নিয়ে এই কথাটাই বোধহয় বলা যায়। শুনছিলেন ফিরদৌস শামীম, যিনি আইনজীবী, মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে রাজ্যের দুর্নীতিগুলো চলছে তার বিরুদ্ধে লড়ছেন। এবং এই যে 26,000 চাকরি গেল, এই যে অযোগ্যদের তোলামূল বাহিনী টাকা তুলে নিজেদের পকেট ভরে জোর করে ঢুকিয়ে দিয়েছিল এবং তার ফলে বাংলার পুরো এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করার চেষ্টা করছিল, যে কারণে সুপ্রিম কোর্ট অব্দি এই 26,000 চাকরি বাতিল করতে বাধ্য হলো, তার অন্যতম প্রধান সেনাপতি, সেই লড়াইয়ের প্রধান সেনাপতি এই ফিরদৌস শামীম। এবং তিনি কি বিস্ফোরক অভিযোগটা করলেন। দেখুন, যখন 26,000 চাকরি গেছে তখন অনেকেই আমরা ভাবতে শুরু করেছি যে এই যে পরিস্থিতিটা হলো,
এর এফেক্ট ডেফিনেটলি 26-এর নির্বাচনে পড়বে এবং কড়ায় গন্ডায় হিসেব দিতে হবে মাননীয়ার দলকে। বাংলার মানুষ বুঝতে পারছে এরা ক্ষমতায় থাকা মানে রাজ্যটা ঠিক কী অবস্থা হবে, রাজ্যটা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং তার ফলে সাধারণ মানুষ যারা প্রকৃতপক্ষে মেধাবী তাদেরকেও কি অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এই জায়গা থেকে বাংলার মানুষের ঘুম ভাঙবে এবং এদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। কিন্তু কোথায় কি, এই যে চাকরি গেছে তার কোনো ন্যূনতম এফেক্ট, কোনো লজ্জাবোধ কিচ্ছু নেই। বরং এই নির্লজ্জগুলোর একটা যেন নতুন করে মৌকা মৌকা সিচুয়েশন হয়ে গেছে, নতুন করে টাকা কামানোর সুযোগ হয়ে গেছে। সেই মারাত্মক অভিযোগটাই করলেন মাননীয় ফিরদৌস শামীম এবং পরিষ্কারভাবে বলে দিলেন যে রায়টা সবে বেরিয়েছে, এখনো ঠিক হয়নি কিভাবে এই যোগ্য অযোগ্য বাছাই হবে, এদের চাকরি থাকবে কিনা, কিন্তু তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে তোলামূল বাহিনী বাইক নিয়ে এবং সেখানে টাকার গল্প শুরু হয়ে গেছে। আবারও টাকা ছাড়ো, আবারও মাল কামানোর সুযোগ এসে গেছে আমাদের, আবারও মোটা টাকা তুলবো, 26-এর নির্বাচন আসছে তার আগে পকেটটা ভরিয়ে ফেলবো। ঠিক এই মানসিকতাতেই চলছে। অর্থাৎ এরা বদলাবার নয়। দুর্নীতি ভুল করে হয়ে গেছে, ঠিক আছে, কেউ কেউ করে ফেলেছে, আগামী দিনে আর করব না তা নয়। দুর্নীতিই আমাদের ভিত্তি, দুর্নীতিই আমাদের ভবিষ্যৎ, ঠিক এই বার্তাটাই দিতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে আরে ভাই যা খুশি করে নাও, ভোটে ঠিক কারচুপি করে আমরা জিতে যাব, আছে তো। ঠিক ভোট ম্যানেজাররা রাস্তায় নেমে পড়বে, তার উপর 30% দুধেল গায়ের ভোট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের 10-12% ভোট আছে, আর তার সঙ্গে 4-5% জল মেশাবো, আমাদেরকে আটকায়। সুতরাং আবারও আমরা ক্ষমতায় আসব। আর এই অবস্থাতে সাধারণ মানুষ এখনো এইভাবে বিভক্ত হয়ে আছে, বিজেপি ভালো না সিপিএম ভালো না কংগ্রেস ভালো, বিজেপির ওই নেতা ভালো না এই নেতা ভালো, এও তো একসময় তৃণমূল করতো, তার মানে এর গায়েও দাগ আছে, ও তো বাজে কথা বলে, ওর শিক্ষাগত যোগ্যতা কি, এর ঠিক নেতৃত্বের ক্ষমতা নেই, এইসব নিয়ে মানুষ বিভাজিত হয়ে আছে। কিন্তু একটা জিনিস বুঝে রাখুন যে এইসব বিভাজিত থেকে যদি 26-এ সঠিক সিদ্ধান্ত না দেন তাহলে ঠিক এই জিনিসটাই হবে। এই রিপিট টেলিকাস্ট বারবার হবে, কেননা এই রাজ্যে সত্যিই ফিরদৌস শামীমের মতো কিছু মানুষ আছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কিছু মানুষ আছেন, সত্যিই কিছু মানুষ আছেন যারা এখনো শিরদাঁড়াটা সোজা করে রাখতে চান, জানেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করেন। তারা লড়াইটা করবেন এই বঞ্চিত যোগ্যদের কাছ থেকে যেভাবে মুখের গ্রাসটা কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, এবং তার ফলাফল হয়তো আসতে কিছুটা সময় লাগবে কিন্তু আসবেই। এবং যেদিনকে আসবে সেদিনকে ঠিক এইভাবেই ঘুষে দেওয়া টাকা সেটা তো যাবেই, যে বেতনটা পেয়েছিল এতদিন ধরে সেইটা ফেরত দিতে হবে, এর উপরে গিয়ে সুদটাও দিতে হবে এবং ভবিষ্যৎটা শুধুমাত্র অন্ধকার হয়ে যাবে। আর শুধুমাত্র তাই নয়, এই অযোগ্যদের বাঁচাবার জন্য এই তোলাবাজ বাহিনী যেভাবে আপ্রাণ চেষ্টা করবে এবং যে কারণে এই সব এসএসসি ফেসএসসি যেগুলো রয়েছে তাদেরকে অনুগত চটিচাটা দলদাস বানিয়ে রাখা হবে, তারা মুখটা বুজে থাকবে এবং সেই জায়গা থেকে যারা যোগ্য তাদেরকেও এই কোল্যাটারাল ড্যামেজের দাম দিতে হবে, তাদের জীবনেও অন্ধকারটা নেমে আসবে। ফিরদৌস শামীম একটা দীর্ঘ প্রায় 22-24 মিনিটের একটা লাইভ করেছিলেন, তার কিছুটা অংশ শোনালাম। সেখানে একের পর এক মারাত্মক অভিযোগ করছেন, বলছেন এই যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না বলা হচ্ছে, এসএসসি বলছে আমাদের কাছে কোনো রকম মিরর ইমেজ নেই, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যাচার করছে, কেননা 14 তলা থেকে সেই নির্দেশটাই এসেছে। কেন মিথ্যে কথা বলছে জানেন? ফিরদৌস শামীম বলছে যে একটা মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আরটিআই 2022 সালে 2023 সালে এই এসএসসি রিপোর্ট দিয়েছে যে তাদের কাছে মিরর স্ক্যান ইমেজ আছে, ওই যে ওএমআর সিটগুলো আছে যেগুলো নিয়েই সব বিতর্ক, যেখানে শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, যেখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, যেখানে কোটার চাকরি অন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে, সবটাই ঘুষের কারবার হয়েছে। সেইখান নিয়ে যখন মামলা হয়েছিল, সেই মামলায় এসএসসি হাইকোর্টকে মুচলেখা দিয়ে জানিয়েছে, হলফনামা দিয়ে জানিয়েছে তাদের কাছে স্ক্যান মিরর ইমেজ আছে এবং তার ভিত্তিতেই তারা সেই সিদ্ধান্ত নিচ্ছে। আর আজকে 2025 সালে এসে তারা বলছে তাদের কাছে কোনো রকম কিছু নেই। আসলে তারা বলতে বাধ্য হচ্ছে, তার কারণ তারা যদি ওই স্ক্যান মিরর ইমেজটা সামনে নিয়ে চলে আসে তাহলে প্রকৃতপক্ষে অযোগ্য কারা সেটা চিহ্নিত হয়ে যাবে। এই অযোগ্যরা প্রত্যেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই অযোগ্যরা যদি ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকে বা তাদেরকে এক এক করে ডাকা হবে, তাদেরকে স্বীকার করতে হবে কাকে কত টাকা ঘুষ দিয়েছে। সেই ঘুষ খাওয়া তোলাবাজগুলো ধরা পড়বে, সেই ঘুষ খাওয়া তোলাবাজগুলো যদি ধরা পড়ে তাদেরকে এবার স্বীকার করতে হবে যে তারা তাদের ভাগটা রেখে বাকি ভাগটা কোন ম্যানেজারকে দিয়েছে, তৃণমূলের কোন বড় নেতাকে দিয়েছে,
আর সেই বড় নেতাগুলো যখন ধরা পড়বে তাদেরকে ফাইনালি স্বীকার করতে হবে সেই সর্বোচ্চ রাঘব বোয়ালের নাম যে সবকিছুর মূলে আছে। ফলে পুরো যে সিস্টেমেটিক উপায়ে করাপশনটা হয়েছে সবটা ধরা পড়বে, এবং সব থেকে বড় কথা, আদরের সেই গুণধর ধরা পড়ে যাবে, জেলে যেতে হবে, তিহার জেলে গিয়ে গড়াগড়ি খেতে হবে। সেটা কিছুতেই হতে দেবেন না। আর তার জন্য যদি বাংলার 26,000 ছেলে মেয়ের চাকরি যায়, তার মধ্যে যদি বেশিরভাগ বেশিরভাগ যোগ্য হয়, যাক, কিচ্ছু এসে যায় না এদের, তারপরও গুবিবাজি শুরু হবে, নতুন করে টাকা তোলার সিস্টেম শুরু হবে। এটাই এই রাজ্যের ভবিতব্য। ভাবতে পারছেন করাপশনটা কোন জায়গায় গেছে? ফিরদৌস আমি বলছিলেন যে এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে ওএমআর, যেটা আরটিআই এর অন্তর্গত, আরটিআই এর নিয়মই হচ্ছে 20 বছর, মিনিমাম 20 বছর সেগুলো সংরক্ষণ করতে হবে মূল কপিটা। এবং যদি আজকে ডিজিটালের যুগ, যদি স্ক্যান্ড মিরর ইমেজ করে নেওয়া হয়, একটা জেপ্যাগ ফাইল হয়ে গেল, সেটা কতটুকুনি জায়গা নেবে হার্ড ডিস্কে? সার্ভারে তুলে রেখে দিন না। আসলে ওই যে স্বচ্ছভাবে করার মানসিকতা, সেটা থাকতে হবে। তো যদি এটাই হয় মানসিকতা যে শুধুমাত্র টাকা তুলবো, এই সরকারি চাকরি অনেক রাজনৈতিক পরিশ্রম করে এই জায়গাটায় এসেছি, এবার শুধু আমাদের টাকা খাওয়ার জায়গা, লুটে পুটে শেষ করে নেবো, এত টাকা তুলবো আমার নেক্সট 14টা জেনারেশনকে পায়ের উপর পা তুলে বসে টাকা ফুটিয়ে শেষ করতে পারবে না, সেই জায়গাটা এরা করতে এসছে। ফলে তার ফলে যা হওয়ার সেটাই হচ্ছে, উক্ত হচ্ছে এই রাজ্যের মানুষকে। তারপর নির্বাচন এলে শুধু গল্প শুনবেন, এরপর আমি আসবো, ডবল ডবল বেতন দেবে, ডবল ডবল চাকরি দেবো, একদম ফুলে ফলে ভরিয়ে দেবো, 1,000 টাকা 1,200 টাকার ভাতা ভিক্ষা দেবো, আর ব্যাস দুহাত তুলে ভোট দেবেন। আর ভোট দিলে আপনার বাড়ির ছেলে মেয়েগুলো ঠিক এই অবস্থাই হবে যে ছবিটা আজকে দেখা যাচ্ছে। এবার আপনারা বলবেন, অনেকেই বলছে শুনছি যে যারা সত্যিই যোগ্য ছিল তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো, একটা তো আইন আছে, আমাদের দেশের সংবিধান যেটা বলে যে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ছাড়া যেন না পায়, এই একজন অপরাধেরও যেন শাস্তি না হয়। দেখুন, কথাটা একদিক থেকে সত্যি, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, এটা এমন একটা জায়গা, শিক্ষক যাদেরকে সমাজের মেরুদণ্ড বলা হয়, এই শিক্ষকরা দ্বিতীয় পিতা মাতা হিসেবে তাদেরকে গণ্য করা হয়। কেননা বাড়িতে আমাদের ছেলেমেয়েরা যখন আছে, আমাদের সঙ্গে থাকছে, তাদেরকে আমরা স্নেহ দিচ্ছি, তাদেরকে শেখাচ্ছি, তারা জীবনে যাতে এগিয়ে যেতে পারে। কিন্তু স্কুলে প্রকৃত শিক্ষাটা তো এই শিক্ষকরা দিচ্ছেন। তারা যদি নিজেরা এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে না জানেন, তারা যদি অ ক খ না জানেন, তারা যদি এই ধরনের করাপশনের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন, তারা কখনো প্রকৃত শিক্ষা দিতে পারে? তাহলে আপনার সন্তানরা ঠিক কি শিখবে? এই, তার যদি শিক্ষা না থাকে, ভবিষ্যতে প্রশ্ন করতে পারবে, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে পারবে। আর তাহলে তাহলে সামগ্রিকভাবে এই সমাজটার কি অবস্থান হবে? একটা পঙ্গু, বিকলাঙ্গ, মানে শিক্ষাগত দিক থেকে আমি বলছি, সেই রকম একটা সমাজ তৈরি হবে। তখন কেউ চাকরির জন্য কথা বলবে না, কেউ বিজনেস করতে পারবে না। কি করবে তারা? তারা এই বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যোগ দেবে, সেখানে গিয়ে ভোট লুটের নামে বোম ছুড়বে, গুলি ছুড়বে, ভোট লুট করবে, লোককে মারধর করবে, তোলাবাজি করবে। চান আপনার সন্তান সেইটা তৈরি হোক একটা? নাকি আপনি চান আপনার সন্তান তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকুক? তাহলে যখন পুরো সিস্টেমেটিক করাপশন হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চিট, ফ্রড, এই শব্দগুলো সুপ্রিম কোর্ট ব্যবহার করছে নিজের রায়ে, তার মানে কোন জায়গায় পরিস্থিতি হয়েছে? সুপ্রিম কোর্টের মাননীয় যারা বিচারপতি রয়েছেন, দেশের প্রধান বিচারপতি যিনি রয়েছেন, সেই মহামান্য বিচারপতির থেকে বিচার ব্যবস্থা নিশ্চয়ই আমরা বুঝবো না? এরা হাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, সেই জন্য নির্লজ্জের মতো বলে যাচ্ছে এই যে করাপশন হয়েছে সেটা কোনো ব্যাপার নয়, চাকরি নাকি খেয়ে নিয়েছে বাম আর বিজেপি। মানে বলতে চাইছে সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, তারা বিজেপির ছাতার তলায় বসে আছেন। কতখানি নির্লজ্জ, কতখানি বেশরম হলে এই ধরনের কথা বলতে পারে ভাবুন। এবং এই নির্লজ্জ দোকান কাটাগিরি করতে পারছে তারা একটাই কারণ, এরা জানে যে ভোট এলে ভোটটা ম্যানেজ করে জিতে যাবো। এরা জানে কোথায় ধর্মের নামে সুড়সুড়িটা দিতে হয়। এরা জানে 1,000 টাকা 1,200 টাকা দিলে মানুষ কিরকম সমস্ত কিছু ভুলে যায়। আর তাই এই রকম বুক চিতিয়ে গলা বাজি করে 2 নম্বরি করার সুযোগ পায়, এবং তার খেসারত আপনাকে, আমাকে, আপনার বাড়ির ছেলেটাকে, আমার বাড়ির মেয়েটাকে ভুগতে হয়। তাই ফিরদৌস শামীম কিন্তু এখন থেকেই সাবধান করছেন যে এই যারা চাকরিহারা হয়েছেন, সুপ্রিম কোর্ট তাদের আর একটা চাকরি পাওয়ার সুযোগ করে দিয়েছেন, আর সেখানে আবার তোলাবাজগুলো ঢুকে গেছে শুধুমাত্র টাকা তোলার জন্য। যদি ভুল করেও সেই ফাঁদে পা দেন এবং টাকা দিয়ে চাকরি কেনার চেষ্টা করেন, ভবিষ্যতে সেই টাকা তো যাবেই, ঘুষ দেওয়ার টাকা তো যাবেই, চাকরিটাও যাবে, এবং
এবং যে বেতনটা পেয়েছেন সেটাও সুদ সমেত ফেরত দিতে হবে, আবারও অন্ধকার নেমে আসবে জীবনে। সুতরাং সেই জায়গাটা করবেন না। একটাই কাজ করতে পারেন, এই তোলাবাজদের কোনো রকম পাত্তা দেবেন না, এবং এই তোলাবাজি যারা করাচ্ছে সেই সিস্টেমটাকে চিনুন, জানুন এবং তাদেরকে রাজনৈতিকভাবে বিসর্জন দিন। তবেই তবেই কিন্তু বাংলায় সুষ্ঠুভাবে থাকতে পারবেন। যে দাবি মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম করেছেন, সত্যি কি তার বাস্তবতা নেই? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।